তিন নাম্বার অঙ্কটা দেখো, আমাদের আজকের ক্লাসে 3 নাম্বার দিয়ে শুরু হবে। 3 নাম্বার অঙ্কটা অনেকবার আসছে, হ্যাঁ, একবার, দুইবার, তিনবার, 4 বা 6বার আসছে কোশ্চেনটা। ফোর্থ ইয়ারে আমাদের 6বার এই কোশ্চেনটা আসছে। কোশ্চেনটা এই জন্য একটু ভালো মতো দেখতে হবে। কোশ্চেনটা হলো, XYZ লিমিটেড কর্পোরেশন লিমিটেড ইজ proposing a right offering. Presently there are 2,50,000 share outstanding at টাকা 50 each. বলছে যে XYZ লিমিটেডের বর্তমানে 2,50,000 শেয়ার আছে এবং প্রতিটা শেয়ারের বাজার মূল্য হচ্ছে 50 টাকা করে। There will be 50,000 new share offer at টাকা 40. তারা কি করবে? আরো 50,000 নিউ শেয়ার দিবে এবং এই নিউ শেয়ার প্রতিটার দাম হচ্ছে 40 টাকা করে। তাহলে আমাদের এই অঙ্কে ওল্ড শেয়ার দেওয়া আছে এবং নিউ শেয়ার দেওয়া আছে, ঠিক আছে? এবং ওল্ড শেয়ারের দাম হচ্ছে আমরা পি নট দ্বারা প্রকাশ করি 50 টাকা, আর নিউ শেয়ারের প্রাইসটাকে আমরা এসপি দ্বারা প্রকাশ করি। এসপি আছে এখানে 40 টাকা, ঠিক আছে? এই টোটাল আমাদের 4টা অ্যামাউন্ট দেওয়া আছে। এই 4টা অ্যামাউন্ট আমরা এখানে গিভেন দ্যাট দিয়ে লিখছি যে সাবস্ক্রিপশন প্রাইস 40 টাকা, মার্কেট প্রাইস পার শেয়ার 50 টাকা, ওল্ড শেয়ার 2,50,000, নিউ শেয়ার 50,000 টাকা। তো আমাদের ফার্স্ট রিকোয়ারমেন্ট কি করতে বলছে? ফার্স্ট রিকোয়ারমেন্টে বলছে হোয়াট ইজ দ্য নিউ মার্কেট ভ্যালু অফ দ্য কোম্পানি। কোম্পানির নিউ মার্কেট ভ্যালু কত? তাহলে কোম্পানির আগে দেখো খেয়াল করে 2.5 লাখ শেয়ার ছিল 50 টাকা করে, তাহলে এই দুটো আমরা গুণ দিব। আর নতুন যেই টাকাটা মানে শেয়ার লাগবে, অর্থাৎ 50,000 শেয়ার লাগবে, যার দাম নির্ধারণ করছে 40 টাকা করে, এখানে হলো গুণ করলে আমরা পাইতেছি 2 লাখ, ঠিক আছে? তাহলে আগেরটা নতুনটা মিলিয়ে হবে হোয়াট ইজ দ্য নিউ মার্কেট ভ্যালু অফ দ্য কোম্পানি। কোম্পানির মার্কেট ভ্যালু কত বর্তমানে? তাহলে আগেরটা এবং নতুনটা সব একত্রে করে আমরা নিউ মার্কেট ভ্যালু অফ দ্য কোম্পানি বের করব, ঠিক আছে? এরপরে বলছে যে হাউ মেনি রাইট আর অ্যাসোসিয়েট উইথ ওয়ান অফ নিউ শেয়ার। অর্থাৎ একটা শেয়ার তুমি যদি নিতে চাও, নতুন শেয়ার, তাহলে তোমার কয়টা রাইট থাকতে হবে, অর্থাৎ পুরান কয়টা শেয়ার থাকতে হবে, এখানে ঠিক অধিকার আছে? স্যার ভাই। হ্যাঁ, অধিকার শেয়ারের সংখ্যা বের করব। তো অধিকার শেয়ার বের করার সূত্র কি ছিল? ওল্ড শেয়ারকে নিউ শেয়ার দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমাদের অঙ্কে ওল্ড শেয়ার আছে 2,50,000 আর নিউ শেয়ার আছে 50,000। তাহলে যে নিচে দেখো করছি আমরা ওল্ড শেয়ার বাই নিউ শেয়ার, অ্যান্সার আসছে 5। অর্থাৎ যার পুরাতন 5টা শেয়ার আছে সে নতুন একটা শেয়ার নিতে পারবে। থার্ড কোশ্চেন হলো হোয়াট ইজ দ্য এক্স রাইট প্রাইস। এক্স রাইট প্রাইস, ঠিক আছে? তাহলে এক্স রাইট প্রাইস আমরা বের করব। এক্স রাইট প্রাইসকে আমরা পি এক্স দ্বারা প্রকাশ করি, এক্স প্রাইস রাইট অফ শেয়ার। তাহলে পি এক্স এর ফর্মুলা কি? পি এক্স এর ফর্মুলা ছিল পি নট ইন্টু এন প্লাস এস পি বাই এন প্লাস 1। পি নট 50 টাকা, এন হলো, এন এর মান 5 আমরা বের করছি, এসপি 40 ছিল, এন এর মান 5 প্লাস 1, ঠিক আছে? এটা হলো আমাদের পি এক্স এর ফর্মুলা। পি এক্স এর করলাম 83 তো কোথাও দশমিক যদি এন এর মান না থাকে তাহলে কি আগে বের করে নিতে হবে? হ্যাঁ, এন এর মান না থাকলে এন বের করে নিতে হবে। আমি ডিসপ্লেটা একটু বড় করে দিই। এন এর মান না থাকলে এন আগে বের করে নিতে হবে। এরপর আমাদের 3 নম্বরে চাইছে কি? 3 নম্বরে চাইছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ রাইট। একটা রাইটের ভ্যালু কত? ভ্যালু অফ এ রাইট। এখন এই চার ভ্যালু অফ নাম্বার এ ভাই। রাইট, হ্যাঁ 4 নাম্বার, সরি, ভ্যালু অফ এ রাইট। তো ভ্যালু অফ রাইট আমরা জানি দুইটা সূত্র ভ্যালু অফ রাইট বের করার। একটা হলো আফটার এক্স রাইট, আর একটা হলো রাইট অন। তো এখানে কোন মেথডে করবে সেটা প্রশ্নে বলে দেয় নাই। যখন বলা না থাকবে তখন আমরা রাইট অন এর ফর্মুলাটা ব্যবহার করবো। রাইট অন এর ফর্মুলা, রাইট অন এর ফর্মুলা কি ছিল? পি নট মাইনাস এস পি ডিভাইডেড বাই এন প্লাস 1। এখানে ডাইরেক্ট আমরা মান বসাই ফেলছি, না, একটু কারেকশন করে নেই। এন প্লাস 1 নিচে যে আমাদের মান বসবে, ঠিক আছে? তাহলে আমাদের পি নট 50, আমাদের সাবস্ক্রিপশন প্রাইস 40, এন এর মান 5, আর হচ্ছে সূত্রের 1। এই টোটাল আমাদের আসতেছে হচ্ছে 1.67। অথবা আমরা অল্টারনেটিভ ওয়েতেও বের করতে পারি।
ভ্যালু অফ রাইট আমরা এইভাবেও বের করতে পারি। আমাদের কোশ্চেনে কি দেওয়া আছে, পি নট, পি নটের মান কত দেওয়া আছে? পি নটের মান দেওয়া আছে আমাদের 50, আর এক্স রাইট প্রাইস বের করছি আমরা 48। এই দুটো বিয়োগ করলেও আমরা ভ্যালু অফ রাইট পাবো। দুইটা মেথড, তোমরা যেটা ভালো লাগবে ওটা দিয়ে করতে পারবা, ঠিক আছে। আচ্ছা, লাস্ট যেটা বলছে, why might a company have a right offering rather than a general cash offer? বলছে যে কোম্পানির এই রাইট অফারটা নেওয়া উচিত হবে কিনা, কোম্পানির রাইট অফার নেওয়া উচিত হবে কিনা ক্যাশ অফারের চাইতে, জেনারেলি ক্যাশ অফার। তো এটা একটা কমেন্ট দিতে হবে, হ্যাঁ, জাস্ট খালি একটা কমেন্ট আর কিছুই না, যে তুমি রাইট অফার নিবা নাকি জেনারেল ক্যাশ অফার নিবা, কোনটা নিবা এবং কেন নিবা সেটা একটু বলতে হবে। তো আমরা এখানে কমেন্টে লিখে দিছি এবং কমেন্টের বাংলাও দিয়ে দিছি, যা বোঝার সুবিধার্থে আমরা কমেন্টের বাংলাও দিয়ে দিছি। তো রাইট অফার অর্থাৎ বাজারে পুরাতন শেয়ার হোল্ডারদের মধ্যে নতুন শেয়ারগুলো যখন দেওয়া হয়, এই নতুন শেয়ারগুলো নেওয়ার ফলে যারা পুরাতন শেয়ার হোল্ডাররা ছিল তারা যদি এই শেয়ারগুলো নেয় তাহলে সুবিধাটা কি হবে, কি কি সুবিধা হবে সেগুলো একটু আমরা এখানে তুলে ধরছি। যে রাইট অফার যদি কোম্পানি যদি রাইট অফার দেয়, অর্থাৎ নতুন শেয়ার পুরাতন শেয়ার হোল্ডারদের মধ্যে কেনার জন্য আবেদন জানায়, তাহলে সেই ক্ষেত্রে কোম্পানি কি লাভবান হবে সেটা একটু তুলে ধরছি আমরা। এ রাইট অফারিং ইউজুয়ালি কস্টলেস, রাইট অফারটা কস্টকে কমাবে, ঠিক আছে। কস্ট কিভাবে কমাবে, কারণ তুমি যদি নতুন করে শেয়ার বিক্রি করো বা বিভিন্নভাবে টাকা কালেক্ট করতে চাও, সেই ক্ষেত্রে সাপোজ মনে করো তুমি ঋণের মাধ্যমে টাকা নিলা, শেয়ার না ইস্যু করে ঋণ ইস্যু করলা, তাহলে ঋণ যদি ইস্যু করো তাহলে সেই ক্ষেত্রে ঋণের মালিক যারা বা যারা কোম্পানিতে ঋণ দিবে তাদেরকে ইন্টারেস্ট দিতে হবে, ঠিক আছে। আর ইন্টারেস্টেড এটা আবার ফিক্সড কস্ট, এটা এই ইন্টারেস্টটা কোনো সময় কম বেশি হয় না, একটা নির্দিষ্ট হারে কোম্পানিতে যারা ঋণ দিবে তাদেরকে ঋণের সুদ দিতে হয়, ঠিক আছে। এছাড়াও আরো অনেক আনুষঙ্গিক খরচ থাকে, বিভিন্ন ধরনের সাধারণ খরচ থাকে, সেই খরচগুলো এই রাইট অফারটা কমায় দেয়। অর্থাৎ তুমি যদি নতুন শেয়ার ইস্যু করো পুরাতন শেয়ার হোল্ডারদের মধ্যে, তাহলে এই খরচটাকে কমায় দিবে। আরো কি কি করবে, ইট প্রোটেক্ট দ্য প্রপোর্শনেট ইন্টারেস্ট অফ এক্সিস্টিং শেয়ার হোল্ডার, অর্থাৎ কোম্পানির যে মালিক যারা যারা শেয়ার হোল্ডার, এই শেয়ার হোল্ডাররাই নতুন শেয়ার কিনে বিদায় কোম্পানিতে নতুন কোনো মালিকের সৃষ্টি হবে না, ঠিক আছে। নতুন কোনো শেয়ার হোল্ডার কোম্পানিতে আসবে না। এর ফলে কি হবে, মালিক যারা ছিল তারাই থাকবে, শুধুমাত্র তাদের মধ্যে শেয়ার কম বেশি হবে। এই জন্য এটা একটা সুবিধা যে কোম্পানিতে নতুন কোনো মালিক অ্যাড হলো না, যারা পুরান ছিল তারাই শেয়ার কম বেশি হয়ে যাবে তাদের, হ্যাঁ। এই জন্য কি মালিকানাটা অক্ষুণ্ণ রয়েছে। তারপরে লাস্ট হচ্ছে আরেকটা সুবিধা লিখছি আমরা, তিনটা সুবিধা লিখছি এখানে। অলসো প্রোটেক্ট এগেইনস্ট আন্ডার প্রাইসিং, শেয়ারের অবমূল্যায়ন রোধ হবে, যেহেতু এটা কোম্পানির ভিতরেই পুরাতন শেয়ার হোল্ডাররা এই শেয়ার গুলো কেনে, এই জন্য কোম্পানির এই যে শেয়ারের যে অবমূল্যায়ন আছে, মানে শেয়ারের দাম কমে যাওয়া বাড়া বাড়া কমা, এই জিনিসগুলো এগুলো নিয়ন্ত্রণে আসবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই তিনটা কারণে মূলত ক্যাশ অফার না নিয়ে তারা কি করে, জেনারেলি ক্যাশ অফারটা না নিয়ে কি করে, কোম্পানি রাইট অফারটাই প্রেফার করে। এখানে শুধু কারণটা জানতে চেয়েছিল কেন কোম্পানি ক্যাশ অফারের চাইতে রাইট অফারটা নেবে। আমরা তিনটা কারণ লিখছি, যে রাইট অফার আচ্ছা নিলে ভাই, কোম্পানির যদি খরচ কোনো কমে কারণে যাবে। ক্যাশ ওভার নেওয়া হইতো, হুম, তাহলে এই যে এই ভাই খরচগুলো কখনো ক্যাশ থাকবে। ওভার নেওয়া হয়? হুম, না না, রাইট ইস্যু করলে যদি ক্যাশ অফার রাইট অফারের মধ্যে ক্যাশ অফারটা ভালো, কেন ভালো এই কারণগুলো আমরা এখানে লিখছি, বা সুবিধাগুলো কি কি, ঠিক আছে। তোমরা যখন ওই থিওরি পড়তে যাবা তখন বিষয়টা আরো ক্লিয়ার হবা, থিওরিতে আরো ডিটেলস থাকে, এখানে জাস্ট তিনটা পয়েন্ট লেখা। ক্যাশ অফার আর জেনারেল অফারের মধ্যে পার্থক্যগুলো যখন পড়তে যাবা তখন এটা আরো ক্লিয়ার হবে এখানে, ঠিক আছে। জাস্ট খালি এই লাইনটা তুলে দিবা, তিনটা কারণ লিখবা। একটা কারণ হলো এটা খরচ কমায়, এটা প্রোটেক্ট দা এক্সিস্টিং শেয়ার হোল্ডার, মানে শেয়ার হোল্ডারদের মালিকানাটা অক্ষুণ্ণ রাখে, এবং এটা কি করে, শেয়ারের আন্ডার প্রাইসিং রোধ করে, ঠিক আছে। এই তিনটা কারণ লিখে দিলেই হয়ে যাবে। স্যার, প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। স্যার, মানে এখানে কি, মানে আমরা যে ম্যাথ গুলো করবো, ম্যাথের রেজাল্ট কোনো ইম্প্যাক্ট করবে না এই কমেন্টের ক্ষেত্রে? না না, কমেন্টে কোনো ইম্প্যাক্ট করবে না ম্যাথে, এই কমেন্টটা মানে জাস্ট খালি একজন এই স্টুডেন্ট জাস্ট যদি এটা হুবহু তুলে দিবা। এই কমেন্ট কমেন্টটা করে, সব যদি বইতে এই কমেন্টই দেওয়া।
ক্যাশ এবং যদি রাইট শেয়ার থাকে আমরা মানে সরাসরি রাইট শেয়ারটাই আর কি পজিটিভ দেখাই হ্যাঁ দিব হ্যাঁ নাকি? রাইট রাইট অফারটাই নিব। মানে অঙ্কের এবং mathematical যেটা এবং থাকে অঙ্ক, ওটা ইন্ডিকেট করবে না। হ্যাঁ অঙ্কটা একদম কমেন্টে এইভাবেই যাবে, এটার ব্যতিক্রম কোনো লাইন দিবে না, যা এইটাই হুবহু তুলে দিবে প্রশ্নটা, কারণ এটার সেটাই, কারণ কমেন্টটা আমরা এটা এবং প্রশ্নটা কম্পিউটারে এটাই। রেজাল্ট অনুসারে আমরা কমেন্টটা করি যে ভালো হ্যাঁ কিনা হ্যাঁ মন্দ, এখানে এরকম হ্যাঁ কোনো হ্যাঁ, কিন্তু ইম্প্যাক্ট নাই। না না এটার ইম্প্যাক্টটা নাই, এটার এখানে কোনো ইম্প্যাক্ট হবে না। সবসময় রাইট ওভারটাই বেশ ভালো ক্যাশ ওভারের চাইতে। এবং এই কারণগুলো এখানে আমরা 3টা তুলে ধরছি, আরো আছে কিন্তু আমরা 3টা তুলে ধরছি, ম্যাক্সিমাম বইতে 3টাই দিছে। আমরা 4 নাম্বার অঙ্কে আসি। 4 নাম্বার অঙ্কে বলছে এসিআই এস জেড আই কোম্পানি নিড টু রেজ টাকা 20 লাখ বাই অফারিং 2 লাখ রাইট শেয়ার। তাহলে এই দুইটা কি কি দেওয়া আছে? একটা দেওয়া আছে ফান্ড টু বি রেজ, মানে কত টাকা তার নতুন করে দরকার সেটা দেওয়া আছে, এফটিবিআর বলবো শর্টকাট এটাকে। আর হচ্ছে এই টাকাটা নেওয়ার জন্য কয়টা শেয়ার ইস্যু করবে? 2 লাখ শেয়ার ইস্যু করবে। তাহলে নিউ শেয়ার আছে আমাদের বা রাইট শেয়ার আছে আমাদের 2 লাখ। তাহলে দুইটা মান পেলাম, ফান্ড টু বি রেজ, এফটিবিআর আর হচ্ছে নিউ শেয়ার। দ্য কোম্পানি কারেন্টলি হ্যাজ আউটস্ট্যান্ডিং 10 লাখ শেয়ার। কোম্পানির বর্তমানে 10,000 শেয়ার আছে, 10 লাখ শেয়ার আছে, যার প্রতিটার দাম হচ্ছে 20 টাকা করে। তাহলে এই অঙ্কেও আমাদের ওই আগের অঙ্কটার মতোই 4টা মান দেওয়া। একটা মান হচ্ছে মার্কেট প্রাইস পার শেয়ার 20 টাকা, তারপরে হচ্ছে ওল্ড শেয়ার দেওয়া আছে 10 লাখ, ঠিক আছে। আর এখানে দেওয়া আছে নিউ শেয়ার, কিন্তু নিউ শেয়ারের দামটা দেওয়া নাই। আগের অঙ্কটায় যেমন নিউ শেয়ারের দাম এসপি দেওয়া ছিল, এই অঙ্কে ফান্ড টু বি রেজ দিছে আর হচ্ছে 2 লাখ শেয়ার দিছে, দুইটা ভাগ করলে আমি এসপি পেয়ে যাব, ঠিক আছে, সাবস্ক্রিপশন প্রাইস। কারণ আমার টাকা লাগবে 20 লাখ, আমি শেয়ার ইস্যু করবো 2 লাখ, তাহলে আমার কয় টাকা করে ধরতে হবে? একটা 10 টাকা করে, ঠিক আছে। আমার প্রথম রিকোয়ারমেন্টে তাই চাইছে যে হোয়াট মাস্ট বি দ্য সাবস্ক্রিপশন অন দ্য রাইট অফার। এই যে আমি 2 লাখ শেয়ার ইস্যু করব নতুন করে, 20 লাখ টাকা যদি নিতে চাই, তাহলে প্রতিটা শেয়ারের চাঁদা মূল্য কত হবে? এই দুটাকে ভাগ করে দিলেই হয়ে যাবে নাকি? এই যে আমরা জাস্ট নিউ শেয়ারের সূত্রটা লিখছি, তোমরা ডাইরেক্ট করতে পারো, সমস্যা নাই। এফটিবিআর ডিভাইডেড বাই নিউ শেয়ার সমান সমান এসপি, বা এসপি সমান সমান আমার 20 লাখ টাকা লাগবে, 2 লাখ শেয়ার ইস্যু করছি, ভাগ করে আমরা 10 টাকা বের করে ফেলবো। এভাবে সমীকরণ না করেও ডাইরেক্ট 20 এফটিবিআর বাই নিউ শেয়ার লিখলেও পারবা, ঠিক আছে। গেল। এরপর আমাদের নেক্সট যে প্রশ্নটা, নেক্সট প্রশ্নটা হচ্ছে হোয়াট উইল বি দ্য শেয়ার প্রাইস। দেখছো শেয়ার প্রাইস বের করতে বলছে কখন? আফটার দ্য রাইট ইস্যু, রাইট ইস্যুর পরে। রাইট ইস্যু মধ্যে বাজারে আগে 10 লাখ শেয়ার ছিল, পরে আবার 2 লাখ শেয়ার ইস্যু করছে, তাহলে মোট শেয়ার দাঁড়াবে 12 লাখ। তাহলে 12 লাখ শেয়ার যখন হয়ে যাবে তখন শেয়ারের দাম তো আর 20 টাকাও থাকবে না বা 10 টাকাও থাকবে না, এই দুটাকে গড় বানাইতে হবে, যেটাকে আমরা কি বলি? সেটাকে বলি আমরা এক্স রাইট প্রাইস। যখন বাজারে নতুন শেয়ার আসে তখন নতুন করে যে দামের সৃষ্টি হয় সেটাকে আমরা এক্স রাইট প্রাইস বলি। এই জন্য আমাদের কোশ্চেনে বলছে হোয়াট উইল বি দ্য শেয়ার প্রাইস আফটার দ্য রাইট ইস্যু। রাইট ইস্যুর পরে শেয়ারের দামটা কত হবে, যেটাকে আমরা পিএক্স দ্বারা প্রকাশ করি। তাহলে পিএক্স এর সূত্র লিখছি পি নট ইন্টু এন প্লাস এসপি বাই এন প্লাস অন, ঠিক আছে। তারপরে মান বসাইছি, পি নট এর মান কত? 20, এন এর মান দেওয়া নাই, আছে এন এর মান কিন্তু প্রশ্নে দেওয়া নাই। এই জন্য আমরা দেখো যে উপরে এন এর মানটা আমরা আগে বের করে নিয়েছি, ওল্ড শেয়ার বাই নিউ শেয়ার, 10 লাখ বাই 2 লাখ কত আসছে? 5 আসছে। এই 5টাকে এখানে বসাইছি, এন চাই নাই, তারপর আমাকে করা লাগছে, কারণ হলো এখানে আমাদের এন লাগবে, ঠিক আছে। এসপি ছিল 10 টাকা, আমাদের অ্যান্সার আসলো 18.33। এটা এইভাবেও করা যায়, আবার তুমি চাইলে এইভাবেও করতে পারো, দুইটাই আমরা অল্টারনেটিভ রাখছি, যার যেটা ভালো লাগে ওইটাই করবা, দুইটা সেম অ্যান্সারই আসবে, ঠিক আছে। এটা কি ওল্ড শেয়ার ইন্টু পি নট প্লাস নিউ শেয়ার ইন্টু এসপি। তাহলে এখানে আমাদের 20 টাকা করে ওল্ড শেয়ার ছিল এক একটা, আর নিউ শেয়ার ছিল 10 টাকা করে, আর টোটাল নিচে 12 লাখ। এই 18.33 যে কোনো একটা ওয়েতে তুমি করতে পারো। আর তারপরে কি চাইছে? হোয়াট ইজ দ্য ভ্যালু অফ রাইট, ভ্যালু অফ রাইট চাইছে, ভিআর, ঠিক আছে। ভ্যালু অফ রাইট মানে ভিআর চাইছে বিফোর দ্য এক্স রাইট, এক্স রাইটের পূর্বে, ঠিক আছে, এক্স রাইটের পূর্বে, মেয়াদ শেষ হওয়ার আগে।
তাহলে কি কোন সূত্রে অ্যাপ্লাই করবো আমরা? রাইট অনের সূত্রে অ্যাপ্লাই করবো, যেহেতু এক্স রাইটের পূর্বে বলছে। রাইট অনের ফর্মুলাটা ইউজ করছি আমরা। রাইট অনের ফর্মুলা পি নট মাইনাস এসপি এন প্লাস ওয়ান। পি নট হচ্ছে 20 টাকা, এসপি সাবস্ক্রিপশন প্রাইস 10 টাকা, নিচে এন প্লাস ওয়ান, কত আসলে এখানে 1.6। এটা এভাবেও করা যায়, এভাবেও করা যায়। আমরা সবগুলোরই যেগুলো অল্টারনেটিভে করা যায় সেগুলো আমরা শো করছি। ঠিক আছে, দুইটা সূত্র জানা রাখা ভালো, যে কোনো সময় যে কোনোটা কাজে লাগতে পারে। সর্বশেষ যেটা জানতে চাইছে, হাউ মেনি রাইট would be issued to an investor who currently owns 1000 share। বলছে একজন শেয়ার হোল্ডার, ঠিক আছে, একজন ইনভেস্টর যদি 1000 শেয়ারের মালিক হয়, ঠিক আছে, তাহলে সে কয়টা রাইট শেয়ার নিতে পারবে? ঠিক আছে, কয়টা রাইট শেয়ার ইস্যু করতে পারবে? তাহলে তুমি হলো, ধরলো তুমি একজন বিনিয়োগকারী, এই বিনিয়োগকারীর মধ্যে তুমি এই যে এখানে যে টোটাল 10 লাখ শেয়ার ছিল, এই 10 লাখ শেয়ারের মধ্যে তুমি 1 লাখ শেয়ারের মালিক, সরি 1000 শেয়ারের মালিক। তাহলে তুমি যদি 1000 শেয়ারের মালিক হও, তাহলে তুমি কয়টা এখান থেকে নতুন শেয়ার নিতে পারবে সেটা তোমার কাছে জানতে চাইছে। তুমি কিভাবে পাবা? তুমি জানো যে 5টা থাকলে একটা নেওয়া যায়, এই যে এখানে তুমি আগেই বের করে রাখছো 5টা থাকলে একটা নেওয়া যায়। তাহলে তোমার 1000টা আছে, তাহলে তুমি কয়টা নিতে পারবে সেটা বের করবো কিভাবে? তোমার 1000 শেয়ার আছে, তুমি একটা দিয়ে যদি 5টা দিয়ে যদি একটা নিতে পারো, তাহলে 1000টা দিয়ে কয়টা নিতে পারবা বলতে পারো? বলতো কেউ? 5টা থাকলে একটা যদি নেওয়া যায়, 1000টা থাকলে কয়টা নেওয়া যাবে? কিভাবে করতে হবে কে বলতে পারবা? 200টা ভাই, 200টা 1000 ভাগ 5, 200টা। হ্যাঁ 200টা। 200টা ভাই। হ্যাঁ 200টা, কারণ হলো এই 1000টাকে 5 দিয়ে ভাগ করলে তুমি পেয়ে যাবে। হ্যাঁ এইখানে তাই করছি আমরা, যে কয়টা মালিক, এই জন্য হোল্ড লিখছি, হোল্ড বাই এন। মালিক হচ্ছে 1000টার, আর একটা 5 দিয়ে ভাগ করলে তুমি পেয়ে যাবা যে তুমি 1000টা শেয়ার দিয়ে নতুন 200টা শেয়ার নিতে পারবা। ঠিক আছে, এই হলো আমাদের কত নাম্বার অঙ্ক? এটা 4 নাম্বার অঙ্ক শেষ। কারো কোনো কোশ্চেন আছে? 4-এ না থাকলে আমরা 5-এ যাব। কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা 5-এ চলে যাব। আচ্ছা, তাহলে আমরা 5-এ চলে যাই। পাঁচে যাওয়ার আগে, 5টা একটু বড়, এটা একটু পরে যাইতেছি আমরা, এটা একটু রাখি। 6ও বড় আছে। 6টা তোমাদের বাসার কাজ দেবে, এটা আমি করাবো না, তোমাদের বাসার কাজ থাকবে, তোমরা করে দেখাবা। ভাই কিভাবে করুন? আপনি কি আমাকে পিডিএফ ফাইল দিবেন প্রশ্নের? হ্যাঁ হ্যাঁ, পিডিএফ ফাইল তো দিবই অবশ্যই, গত ক্লাসও তো দিছি। এই যে ভিডিও যেটা ভাই দিছি, ভিডিওর ওইখানে লিংকটা দিয়ে দিছিলাম। প্রত্যেকে ইনবক্সে দিলে ঠিক আছে। সুবিধা হবে ভাই। হ্যাঁ, এখন তো আমার স্টুডেন্ট তো অনেকগুলো আছে, সমস্যা নেই, দিব না। আচ্ছা, যারা ওই গ্রুপে না খুঁজে পাবো, আর ইনবক্সে মেসেজ দিলে আমি পাঠাই দিব, ফরওয়ার্ড করাই তো, আর তো কিছু না। আচ্ছা, আমরা এই তাহলে আমরা কাজ দিব হচ্ছে 6 নাম্বারটা বাসার কাজ দিব। আমাদের এই চ্যাপ্টারে আর মাত্র 2টা অঙ্ক আছে, তাহলে চ্যাপ্টারের যা দরকার সব কমপ্লিট হয়ে যাবে। আমরা একটু কষ্ট করে 7 নাম্বারটা আগে করি, তারপরে আমরা 5-এ যাব। 5টা একটু বড়, একটু সময় লাগবে, এই জন্য ছোট অঙ্কটা আমরা শেষ করে নিই। জি ভাই। আচ্ছা, তো 7 অবশ্য অন্য নিয়ম। আচ্ছা, এটা পরেই যাই, 7 আমরা 5 শেষ করেই আসি, কারণ ওটা আবার অন্য সূত্র। আমরা আচ্ছা যে ঠিক আছে। সূত্রের মধ্যে আছে এই সূত্রটাই আগে শেষ করে যাই। এই অধ্যায়ে টোটাল মোট কতটি অঙ্ক করতে হবে সেটা টোটাল 7টা অঙ্ক। 7টা অঙ্ক 7টা করলেই অঙ্ক হবে। করলে, হ্যাঁ 7টা অঙ্ক করলে সবগুলো সূত্র কভার হয়ে যাবে। আমি তোমাকে দেখাবো ক্লাসটা শেষ হলেই, যে আমরা এই 7টা অঙ্ক দিয়ে যে সবগুলো সূত্র কভার করে ফেলছি সেটা আমি দেখাবো। সূত্র তো প্রথম পেজেই সব দেওয়া হয়েছে। হ্যাঁ স্যার হ্যাঁ, আজকে কি তো তো ক্লাসেই তো করানো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আজকে এই চ্যাপ্টারের ক্লাস শেষ হয়ে যাবে, তারপর নেক্সট চ্যাপ্টার, নতুন চ্যাপ্টার ধরো পরে। আমরা 2টা অঙ্ক করবো, একটা অঙ্ক বাড়ির কাজ দিব। এই 2 ক্লাসে তোমাদের টোটাল 7টা অঙ্ক হবে। 7টা অঙ্ক তোমার ইনভেস্টমেন্টেও আছে, ফিনান্সিয়াল ম্যানেজমেন্টও আছে। মানে এই 7টা অঙ্ক করবে, তোমার 2টা সাবজেক্টের একটা করে অধ্যায় কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, 5 নম্বরে আসি। The company is considering a right offering to raise fund to finance new project which require
কত এটা 4,50,00,000 টাকা না? The flotation cost will be 10% of fund raise. ঠিক আছে, এই যে তোমার নিউ প্রজেক্টে তোমার টাকা লাগবে 4,50,00,000 টাকা, এবং এই টাকাটা সংগ্রহ করতে যে তাদের আবার কিছু খরচ হবে 10%। ঠিক আছে, এই খরচটা আমাকে কি করতে হবে, সাবস্ক্রিপশন প্রাইস যেটা ধরবো আমরা বা দেওয়া থাকবে সেখান থেকে এটা বাদ দিতে হবে, নির্দিষ্ট চাঁদা মূল্য থেকে এই টাকাটা আমাকে কমায় ফেলতে হবে। দ্য কোম্পানি কারেন্টলি হ্যাজ 20 লাখ শেয়ার আউটস্ট্যান্ডিং, বর্তমানে তাদের 20 লাখ শেয়ার আছে, এন্ড কারেন্ট মার্কেট প্রাইস অফ দ্য শেয়ার ইজ টাকা 100, এবং এই শেয়ারের দাম হচ্ছে প্রতিটার 100 টাকা করে। দ্য সাবস্ক্রিপশন প্রাইস হ্যাজ বিন ফিক্সড এট টাকা 50 পার শেয়ার। প্রত্যেকটা শেয়ারের যে নতুন যে শেয়ার আছে সেই শেয়ারকে দামটা হচ্ছে সাবস্ক্রিপশন প্রাইস দ্বারা প্রকাশ করা হয়, এটা 50 টাকা আছে। তাহলে নর্মালি তোমার 4,50,00,000 টাকা তুমি যদি 50 টাকা করে হিসাব ধরো তাহলে কিন্তু হবে না, কারণ তোমার তো আবার এই 50 টাকার মধ্যে একটা খরচ আছে 10%। তাহলে এই 50 থেকে 50-এর 10% মানে কয় টাকা, 5 টাকা। 5 টাকা তোমাকে কম ধরতে হবে, কারণ তোমাকে ওই খরচটা তো বিয়ার করতে হবে না, এই জন্য তোমাকে শেয়ারও বেশি ইস্যু করতে হবে। নর্মালি এটা দিয়ে ভাগ করলে যেই শেয়ার বের হবে, এটাকে 45 দিয়ে ভাগ করলে কিন্তু তার চেয়ে বেশি শেয়ার বের হবে। ঠিক আছে, এখন কেন আমরা বাদ দিতেছি, কারণ আমি 50 টাকা দাম ধরছি ঠিকই, কিন্তু আমার তো 50 টাকা টিকতেছে না, কারণ কি 10% আবার খরচ হইতেছে, তাহলে আমাকে 45 টাকা হিসেবে কাজ করতে হবে। তাহলে এই যে ফান্ড টু বি রেজ 4,50,00,000 আছে, এটাকে আমি 45 টাকা দিয়ে ভাগ করলেই আমি প্রথম রিকোয়ারমেন্টের অ্যান্সার পাবো। প্রথম রিকোয়ারমেন্টের অ্যান্সার চাইছি কি, হাউ মেনি শেয়ার শুড বি সোল্ড, কতগুলো শেয়ার বিক্রি করতে হবে to raise the fund required for financing the new project। নতুন প্রজেক্টে তুমি যে বিনিয়োগ করবা সেই বিনিয়োগটা করতে হলে তোমাকে কয়টা শেয়ার বিক্রি করতে হবে। তাহলে আমরা প্রথমেই আমরা তুলে ধরছি যে কি কি দেওয়া ছিল কোশ্চেনে। ফান্ড টু বি রেজ FTBR 4,50,00,000, এটাকে এই কস্টটাকে ফ্লোটেশন কস্ট বলা হয়। এফসি হলো 10%। ওল্ড শেয়ার আছে 20 লাখ, এই যে 20 লাখ কারেন্ট বর্তমান কোম্পানির শেয়ার ছিল 20 লাখ, আরো নতুন শেয়ার নিবে। মার্কেট প্রাইস পার শেয়ার 100 টাকা, আর সাবস্ক্রিপশন প্রাইস ছিল 50 টাকা। তাহলে আমরা সমাধানে চলে যাই। সমাধান কি, নিউ শেয়ার বের করার সূত্রটা কি ছিল, FTBR বাই SP ইন্টু 1 মাইনাস FC। তাহলে FTBR হলো 4,50,00,000, নিচে ওই যে আমরা বললাম যে 50 টাকা ধরলে হবে না, ওর থেকে 5% বাদ দিতে 10% বাদ দিতে হবে। তো বাদের কাজটা আমরা এভাবেও করতে পারি, অথবা আমরা সাইড ওয়ার্কিং করে 50 মাইনাস 50 ইন্টু 10% করলে 45 হয়, 45 নিয়ে আমরা ডাইরেক্ট বসাই দিতে পারবো। যেহেতু আমাদের সূত্র এইভাবে সাজানো, এইভাবে বসানোই ভালো। তাহলে আমাদের কতগুলো শেয়ার ইস্যু করা লাগতেছে, 4,50,00,000 টাকা, এক একটার দাম যদি 45 টাকা করে হয়, তাহলে আমার 10 এটা লাখ। কিন্তু basic মনে হচ্ছে, মানে সূত্রটা যেভাবে আছে এসপি অন মাইনাস এসপি, তো এইভাবে একটু যদি শর্টকাটে আমরা একটা ছোট একটা নোট লিখে এসপিটা মাইনাস করে যদি করি ভুল হবে কিনা? হ্যাঁ, তাও হবে। একটা সূত্র আসলে কি প্রেজেন্টেশন অনেকভাবে করা যায়। ঠিক আছে, সূত্রে এটা প্রেজেন্টেশন কিন্তু বিভিন্ন ভাবে করা যায়। দেখা যায় শুধু একটা নোট দিলেই হয়ে গেল, কিন্তু এখানে তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাও হবে, সমস্যা নেই। ঠিক আছে, তারপরে আসি বি নাম্বারে। আমাদের কি চাইছে, বি নাম্বারে বলছে হাউ মেনি রাইট আর রিকোয়ার্ড টু বাই অন নিউ শেয়ার। একটা নতুন শেয়ার নিতে হলে কয়টা রাইটের প্রয়োজন, এটাও আমরা শিখছি। সূত্রটা কি ছিল, ওল্ড শেয়ারকে নিউ শেয়ার দ্বারা ভাগ। তা আমাদের প্রশ্নে ওল্ড শেয়ার আমরা পেয়ে গেছি, প্রশ্নে দেওয়া ছিল নিউ শেয়ার আমরা পেয়ে গেছি। 2 লাখকে আমরা 10 লাখ টাকা দিয়ে ভাগ করছি, আমাদের অ্যান্সার বের হয়ে গেছে 2। ঠিক আছে, এটা নতুন কিছু না এখানে। 3 নাম্বারটাও 4 নাম্বারটা 3 নতুন কিছু নাই। দেখো, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ অন রাইট, একটা রাইটের ভ্যালু কত, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ অন রাইট, একটা রাইটের ভ্যালু কত। তো রাইটের ভ্যালু আসলে আমাদের প্রশ্ন আসে যে কোনটা হবে, রাইট অন না এক্স রাইট। তো ওই যে প্রশ্ন কিছুই বলে নাই যে রাইট অন নাকি এক্স রাইট, নাকি আফটার এক্স রাইট, নাকি বিফোর এক্স রাইট, কিছুই বলা নাই। জাস্ট খালি বলছে যে ভ্যালু অফ রাইট অন রাইট, একটা রাইটের ভ্যালু কত। তা আমরা রাইট অন এর সূত্রটা অ্যাপ্লাই করব যখন কোনো মেনশন না করে দিবে যে কোন মেথডে করতে হবে। তাহলে আমাদের মার্কেট প্রাইস পার শেয়ার ছিল 100 টাকা, সাবস্ক্রিপশন ছিল 50 টাকা, আর এসপি ছিল, সরি এন এর মানে যে আমরা বের করছি 2 আর 1, টোটাল 16.67। লাস্ট রিকোয়ারমেন্টে আসি।
লাস্ট রিকোয়ারমেন্টে আবার 3টা কাজ করতে হবে। ডি এর 1 2 3 বলছে শো দ্য ইম্প্যাক্ট অন শেয়ার হোল্ডার, শো দ্য ইম্প্যাক্ট অফ শেয়ার হোল্ডার হু হোল্ড টু শেয়ার অ্যান্ড রিকোয়ার রাইট টু বাই অন নিউ শেয়ার। বলছে যে একজন শেয়ার হোল্ডার, এই প্রশ্নটা কিন্তু ভালো মতো বুঝতে হবে। হ্যাঁ, এখানে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ আছে সামনে। এই যে 1 2 3, এখানে একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। হ্যাঁ, শো দ্য ইম্প্যাক্ট অন শেয়ার হোল্ডার ওয়েলথ, ওয়েলথ মানে সম্পদ, একজন শেয়ার হোল্ডারের সম্পদে কি ইম্প্যাক্ট হবে সেটা তোমাকে এখন দেখাতে হবে। যদি কিনা কি করে সে, হু হোল্ড টু শেয়ার অ্যান্ড রিকোয়ার রাইট টু বাই অন নিউ শেয়ার, সে যদি 2টা শেয়ারের মালিক হয় তাহলে সে একটা শেয়ার যদি নিতে পারে, একটা নতুন শেয়ার যদি নিতে পারে, তাহলে তার যেই সম্পদের পরিমাণ আছে সেই সম্পদে কি ইম্প্যাক্ট হবে সেটা তোমাকে এখন দেখাতে হবে। এখন শেয়ার হোল্ডারদের সম্পদের ইম্প্যাক্ট 3 ভাবে দেখানো যায়। একটা হলো হি এক্সারসাইজ ইজ রাইট, অর্থাৎ এই যে এখানে বলছে না তার 2টা রাইট শেয়ার আছে, 2টা রাইট শেয়ার থাকলে সে একটা শেয়ার নিতে পারে। ঠিক আছে, এই যে বলছে টু শেয়ার অ্যান্ড রিকোয়ার টু বাই অন নিউ শেয়ার, অর্থাৎ একজন শেয়ার হোল্ডারদের 2টা শেয়ার থাকলে একটা শেয়ার নিতে পারে। তাহলে এই যে হি এক্সারসাইজ রাইট মানে হচ্ছে সে এই 2টা শেয়ার ব্যবহার করে সে একটা শেয়ার নিবে। এক্সারসাইজ ইজ রাইট বা পার্টিসিপেট দিস রাইট যদি বলে, তাহলে তোমাকে বুঝতে হবে কি যে তার 2টা শেয়ার আছে এবং সে 2টা শেয়ার প্রয়োগ করছে, করে সে ওই একটা শেয়ার নিছে। ঠিক আছে, এই এক্সারসাইজ দ্বারা এটা বলছে। তারপরের গুলো আমরা পরে যাবো, আমরা আগে এটার কাজ শেষ করি। হি এক্সারসাইজ ইজ রাইট, সে যদি তার রাইটটা ব্যবহার করে তাহলে তার সম্পদের কোনো পরিবর্তন হয় কিনা, মানে রাইট অফার নেওয়ার আগে কি অবস্থা ছিল সেটা তোমাকে জানতে হবে, রাইট অফার নেওয়ার পরে তোমার কি অবস্থা হবে সম্পদের সেটা জানতে হবে। 2টা অ্যামাউন্ট যখন পাশাপাশি রাখবা তখনই তুমি ধরতে পারবা যে কোনো সম্পদের কোনো পরিবর্তন আসবে কিনা, সেটা আমরা বুঝাতে পারবো। তো এই জন্য আমরা প্রথমে কি করছি, বিফোর দ্য রাইট অফার করছি, অর্থাৎ একজন শেয়ার হোল্ডার বাজারে নতুন শেয়ার আসার পূর্বে কয় টাকার মালিক ছিল। তাহলে আমাকে প্রশ্নে বলে দিছে যে 2টা শেয়ারের মালিক, তাহলে এই যে এনএস নাম্বার অফ শেয়ার, 2টা শেয়ারের মালিক 2, ঠিক আছে, আর প্রতিটা শেয়ারের মার্কেট প্রাইস ছিল 100 টাকা। অর্থাৎ মনে কর তুমি একজন শেয়ার হোল্ডার, এই কোম্পানিতে তোমার একদম শুরুতে 2টা শেয়ার কেনা ছিল, 2টা শেয়ার 100 টাকা করে, তুমি মোট 200 টাকার শেয়ার কিনছিলা, তাহলে তুমি 200 টাকার মালিক ওই কোম্পানির। এখন সেকেন্ড স্টেপে আমরা কি দেখবো, যে সে তার অধিকার যদি প্রয়োগ করে তাহলে কি হবে। অধিকার প্রয়োগ করা মানে এই 2টা শেয়ার ব্যবহার করে আর একটা শেয়ার নিছে। এই সূত্রটা অনেকের কাছে কঠিন মনে হবে, ঠিক আছে, আমি যেভাবে বলবো এভাবে মনে রাখতে পারলে এই সূত্র মুখস্থ করতেই হবে না। খেয়াল করে শুধু একটু। হ্যাঁ, এখন বিষয়টা এরকম যে তুমি প্রথম অবস্থায় বাজারে নতুন শেয়ার আসে নাই, নতুন শেয়ার না আসার কারণে তুমি প্রথম অবস্থায় 200 টাকার মালিক ছিলা, 2টা শেয়ার কিনছিলা 100 টাকা করে, 200 টাকার মালিক। পরবর্তীতে তুমি কি করছো, যে বাজারে নতুন শেয়ার আসছে তুমি ওই শেয়ারটা নিতেছো। তাহলে খেয়াল করে দেখো, তুমি প্রথমে কিন্তু 2টা শেয়ারের মালিক ছিলা, তুমি ওই 2টা শেয়ার ব্যবহার করার কারণে তুমি কিন্তু আর একটা শেয়ার নিতেছো, কারণ এখানে এক্সারসাইজ ইজ রাইট বলছো, অর্থাৎ তুমি 2টা প্রয়োগ করে একটা নিবা, তাহলে তোমার ওই রাইট শেয়ারটা এসে অ্যাড হবে না। খেয়াল করো, তুমি তো 2টা ছিলা মালিক, তাহলে ওই 2টা ব্যবহার করে তুমি আরেকটা শেয়ার নিলে, তাহলে মোট শেয়ার সংখ্যা দাঁড়াবে কয়টা, 3টা। ঠিক আছে, 3টা শেয়ার দাঁড়াবে। এখন যেহেতু তুমি বাজারে নতুন শেয়ার আসছে, তুমি কি আর পুরান দাম দিয়ে গুণ করলে হবে, যেটা যেমন পুরান দাম দিয়ে আমি গুণ করছিলাম, ওই পুরান দাম দিয়ে গুণ করলে কিন্তু হবে না, কারণ বাজারে যখন নতুন শেয়ার আসে তখন শেয়ারের দামটা চেঞ্জ হয়ে যায়। সেই দামটাকে আমরা কি বলি, পিএক্স। দেখো পিএক্স কিন্তু অঙ্কে করা নাই, ঠিক আছে, পিএক্স কিন্তু করা নাই, না সরি, ডি নাম্বারে মনে হয় করছিলাম আমরা, না ডি নাম্বারে কি এই পিএক্স নাম্বারে বের করা আছে। জি ভাই, করা আছে। না না, এই ডি নাম্বারে পিএক্স চাই না, আমরা এটা ওয়ার্কিং করছি, এই ডি এর মধ্যে প্রথমে এটা ওয়ার্কিং করে নিয়েছি। ঠিক আছে, ডি আমরা প্রথমে ওয়ার্কিং করে নিয়েছি, কারণ পিএক্স ছাড়া তার আমরা ওই কাজটা করতে পারবো না। ওয়ার্কিং করার জন্য এতটুকু ওয়ার্কিং আমাদের ডি এর, এটা কিন্তু অঙ্কের মানে রিকোয়ারমেন্টের কমপ্লিট করতে যে আমাদের এটার প্রয়োজন হয়েছে, এই জন্য এটা আমরা করে নিয়েছি। নাম্বার অফ শেয়ার ছিল 2টা, রাইট শেয়ার ছিল একটা, তাহলে আমরা পিএক্স এর সূত্র লিখছি, আমরা পিএক্স এর সূত্র হচ্ছে পি নট ইন্টু এন প্লাস এস পি এন প্লাস 1। তাহলে এখানে এন বা এন এস লেখা যায়, সমস্যা নেই, কারণ 2টাতে এন এর মান না।
তাহলে নাম্বার অফ শেয়ারও যা, এখানে নাম্বার অফ রাইটও তাই এই অঙ্কে। তাহলে পিএক্স তো আগের ফর্মুলাই আমরা বের করছি 83.3। এভাবেও করা যায়, অথবা তোমার পুরাতন শেয়ারের দামও জানা আছে, ভ্যালু অফ রাইটও জানা আছে, দুইটা বিয়োগ করলেও তুমি পিএক্স পাবা। দুইটার যে কোনো একটা ওয়েতে করতে পারো। তাহলে যেটা বলতেছিলাম এইখানটায়, যে তোমার পুরান দুইটা ছিল, দুইটার ব্যবহার করে একটা তুমি নিছো, এর কারণে তোমার শেয়ার সংখ্যা দাঁড়াইছে এখানে 3টা। ঠিক আছে, এবং বাজারে নতুন শেয়ার আসার কারণে দামটা হয়ে গেছে 83.33। আগের মতো আর এই 100 ধরলেও হবে না, অথবা তুমি 50 ধরলেও হবে না। ওই দুইটাকে গড় করে আমরা কত বের করছি, 83.33, এটা গুণ দিব। তাহলে দেখো খেয়াল করে, তোমার এখানে কত দাঁড়াইতেছে, এখানে দাঁড়াইতেছে 250 টাকা। ঠিক আছে, তোমার দুইটা ছিল আর একটা নেওয়ার কারণে তোমার দাম দাঁড়াইতেছে 3টা শেয়ারের মোট 250 টাকা। এখন প্রশ্ন হলো, তুমি যে এই একটা শেয়ার নিতেছো, এই যে রাইট শেয়ারটা যে নিবা, তোমাকে কোম্পানি কি এমনি এমনি দিয়ে দিবে? একটা শেয়ার এমনি এমনি কিন্তু দিবে না। এটার জন্য তোমাকে কিছু টাকা ব্যয় করতে হবে। তুমি এই যে একটা নতুন শেয়ার নিছো, আমরা জানি কি একটা নতুন শেয়ারের দাম কত করে ধরা হয়েছিল, 50 টাকা করে ধরা হয়েছিল, এই যে এসপি সাবস্ক্রিপশন প্রাইস। তাহলে ওই টাকাটা তোমাকে কি করতে হবে, বাদ দিতে হবে। এই জন্য এখানে সূত্রে কি লিখছি, মাইনাস দিছি। কারণ এই পুরো টাকাই মালিক কিন্তু তুমি না, কারণ এই একটা শেয়ার নিতে গিয়ে আবার তোমার 50 টাকা খরচ করতে হয়েছে। এই জন্য সূত্রের মধ্যে কি আসছে, এই একটা শেয়ার ইনটু এই একটা শেয়ারের দাম, নতুন শেয়ারেরটার দাম। তাহলে এখান থেকে তোমার 50 টাকা খরচ, এই জন্য 50 টাকা বাদ দিতে হইতেছে। বুঝতে পারছি বিষয়টা, সূত্রটা কেন কিভাবে সাজাইছি? সবাই বুঝতে পারছি? আরেকবার বলবো? আচ্ছা, আরেকবার বলি। সেটা হলো, একজন শেয়ার হোল্ডার, সে দুইটা শেয়ারের মালিক। একদম কোম্পানি যখন গঠন হয় তখন দুইটা শেয়ার কিনছে, দুইটা শেয়ার, এক একটা শেয়ার কিনছে সে 100 টাকা করে, তার মোট শেয়ার মূলধন দাঁড়াইছে 200 টাকা। পরবর্তীতে বাজারে নতুন শেয়ার আসার কারণে এই এই স্টক হোল্ডার সে কি করতেছে, ওই দুইটার ব্যবহার করে একটা শেয়ার নিবে। এই যে এক্সারসাইজ করা মানে হচ্ছে তার অধিকারটা প্রয়োগ করবে। অধিকার প্রয়োগ করার কারণে তার দুইটা শেয়ারের জায়গায় এখন শেয়ার হয়ে গেছে 3টা। এই জন্য নাম্বার অফ শেয়ার প্লাস আর এস লিখছি আমরা, রাইট শেয়ার। দুইটার বিনিময়ে একটা নিচে, টোটাল 3টা শেয়ার দাঁড়ালো। যেহেতু নতুন শেয়ার বাজারে আসছে, এই জন্য এই 3টা শেয়ারকে শেয়ারের দাম দ্বারা গুণ করতে হবে, প্রতিটা শেয়ারের মূল্য দ্বারা গুণ করতে হবে। তো পিএক্স দ্বারা গুণ করব। পিএক্স কেন করলাম, কারণ হলো যখন বাজারে নতুন শেয়ার আসে দামটার আগেরটা থাকে না, তখন একটা গড় দাম নিয়ে কাজ করতে হয়। এই গড় দামটা আমাদের কোশ্চেনে ছিল না, এটা আমরা ওয়ার্কিং করে নিছি আগে। এই হলো 250 টাকার মালিক। এখন 250 টাকার মালিক তাকে টোটাল বলা যাবে না, কারণ এই একটা শেয়ার নেওয়ার জন্য তাকে আবার 50 টাকা ব্যয় করতে হয়েছে। ওই নতুন একটা শেয়ার নিতে হলে 50 টাকা খরচ করতে হয়, এই জন্য মাইনাস করছি। কত টাকা, 50 টাকা। কিভাবে পাবো, যেহেতু একটা শেয়ার নিছি এই জন্য রাইট শেয়ার একটা, আর একটা শেয়ারের দাম ছিল হচ্ছে 50 টাকা, এই টোটাল 50 টাকা আমরা বাদ দিয়ে দিছি। তাহলে ওই দেখা যাইতেছে কি, যে একজন শেয়ার হোল্ডার সে যদি তার রাইট ব্যবহার করে, তাহলে তার পূর্বে যেই মূলধন ছিল পরেও তার ওই মূলধনই থাকবে, শুধু মাঝখান দিয়ে তার শেয়ার সংখ্যা বেড়ে গেছে একটা, আদারওয়াইজ তার সম্পদের কোনো পরিবর্তন আসে নাই। ঠিক আছে, এটা হলো হি এক্সারসাইজ ইজ রাইট। নেক্সট হচ্ছে, সে যদি তার রাইটটা বিক্রি করে দেয়, অর্থাৎ একজন, মনে করো তুমি দুইটা শেয়ারের মালিক, তুমি দুইটা শেয়ার দিয়ে একটা শেয়ার কিনতে পারবা। এখন তুমি ওইটা না নিয়ে তুমি কি করলা, এইটার যে অধিকারটা আছে সেই অধিকারটা আরেকজনের কাছে বিক্রি করে দিলা। ঠিক আছে, তুমি মনে করো আর শেয়ার নিতে চাইতেছো না, তোমার দুইটা ছিল, দুইটাই থাকুক। এই দুইটার যে অধিকারটা, এই অধিকার তুমি প্রয়োগ না করে আরেকজনের কাছে বিক্রি করে দিলা, তখন কি হবে? তাহলে তখনও এই প্রথম সিচুয়েশনটা সেমই থাকবে। প্রথম অবস্থায় সে বিফোর দ্য রাইট অফারের পূর্বে, মানে বাজারে নতুন শেয়ার আসার আগে, সে দুইটা শেয়ার কিনছিল, 100 টাকা করে, 200 টাকার মালিক ছিল। আর রাইট অফারের পরে খেয়াল করে দেখো, যে সে দুইটা শেয়ারের মালিক ছিল, সে দুইটা শেয়ারের মালিকই আছে, সে নতুন করে আর শেয়ার নেয় নাই, সে তার রাইট বিক্রি করে দিছে আরেকজনের কাছে। তো যেহেতু দুইটা শেয়ারের মালিক ছিল, দুইটা শেয়ারই আছে, দুইটা শেয়ারের সাথে ওই যে এক্স রাইট প্রাইস গুণ হবে। ঠিক আছে, আমাদের 1 মিনিট পরে ডিসকানেক্ট হয়ে যাবে। ডিসকানেক্ট হলে তোমরা আবার জয়েন করবা ওই আগের লিঙ্কটায়, হ্যাঁ? কারণ 40 মিনিটের বেশি একটানা ক্লাস নেওয়া যায় না এই জুমে ফ্রি ভার্সনে। আচ্ছা, তাহলে দুইটা শেয়ারের সাথে আমরা গড় দাম ছিল 83.33, সেটা গুণ করলাম। তো আমরা যেহেতু দুইটার রাইটটা বিক্রি করেছি, আমাদের রাইট কয়টা ছিল, যে দুইটা রাইট ছিল না, দুইটা প্রয়োগ করেই তো একটা নিতাম নাকি? দুইটা রাইট বিক্রি করে দিছি দেখে আবার আমরা সূত্র সাজাইছি কি,
এখন বিক্রি করলে তো কম ওই শেয়ার হোল্ডারের টাকা বেড়ে যাবে না, নতুন করে টাকা আসবে, এই জন্য এখানে যোগ দিছি। ঠিক আছে, এখানে কেন বিয়োগ দিছিলাম, কারণ সে নতুন শেয়ার কিনতে গেছিল, টাকা দিতে হয়েছে, এই জন্য বিয়োগ করছি। আর এখানে সে রাইট বিক্রি করে দিছে, বিক্রি করে নতুন টাকা আসবে বিধায় এখানে আমরা যোগ করছি। তাহলে দুইটা রাইট বিক্রি করে দিছি, এক একটা রাইটের মূল্য কত ছিল? 16.67। তাহলে আমি দুইটা রাইট আর একজন, তাহলে এই লাইনটা আমি আবার একটু বুঝাই যে আফটার দ্য রাইট অফারের পর, রাইট অফারের পর আহ, যখন সে রাইটটা বিক্রি করে দিবে তখন তার অবস্থা কি হবে সেটা দেখতেছি আমরা। তো তুমি একজন শেয়ার হোল্ডার, দুইটা শেয়ারের মালিক ছিল, দুইটা শেয়ারের সাথে এখানে গুণ হবে কি, এক্স রাইট প্রাইস গুণ হবে। যেহেতু রাইট অফার বাজারে নতুন শেয়ার আসছে, তখন আমাদের গড় দাম দিয়ে আমরা গুণ করলাম, দুইটা শেয়ার 83.33 টাকা করে আসলো। ঠিক আছে, তারপরে তোমার এই যে দুইটা রাইট ছিল, দুইটা রাইট প্রয়োগ করলে তুমি একটা নিতে পারতা, তুমি একটা না নিয়ে কি করছো, যে এই রাইটটা তুমি বিক্রি করে দিছো। তাহলে এই রাইটটাকে তুমি আবার এখানে আনছো, নাম্বার অফ শেয়ার, ওই যে দুইটা, এই দুইটা সাথে গুণ করতেছি কি আমরা, ভিআর, ভ্যালু অফ রাইট, এই যে ভ্যালু অফ রাইট 16.67। তাহলে তুমি এই দুইটা রাইট বিক্রি করে এক একটা রাইটের বিনিময়ে তুমি পাইতেছো 16.67। ভাই একটা তাহলে কোয়েশ্চেন তোমার, ছিল হ্যাঁ ভাই, যখন আমরা এই এক্সারসাইজ মানে রাইডটা ছিল তখন দুইটার বিনিময়ে একটা পাইছিলাম, যখন বিক্রি করে নেই তখন এক যোগ হয়েছে, যখন আমি এটা বিক্রি করবো তখন এক যোগ হচ্ছে না কেন ভাই? বিক্রি করতে না যোগ হবে কেন, বিক্রি করলে তো এক হিসেবে কমার কথা ছিল না, এক হ্যাঁ বিক্রি হ্যাঁ, করলে তো এক হিসেবে কমার কথা ছিল, কিন্তু সে কমবে তার কমবে, শেয়ার, হ্যাঁ হ্যাঁ। সে তার শেয়ার বিক্রি করে নাই। সে কি করছে, তার অধিকারটা প্রয়োগ না করে অধিকারটা আরেকজনের কাছে বিক্রি করে দিছে, কিন্তু তার শেয়ার তার কাছেই আছে। তো ওই যে এই অধিকারটা কিনবে, সে এই এই টাকা, এই দুইটার বিনিময়ে আর একটা নতুন শেয়ার হোল্ডার এখানে আসতে পারে, মানে অন্য কোনো কোম্পানিরই কোনো একজন শেয়ার হোল্ডার সে এটা কিনতে পারবে, যার কাছ থেকে, মনে করো তোমার কাছে দুইটা শেয়ার ছিল, তুমি দুইটা শেয়ারের বিনিময়ে একটা শেয়ার নিতে পারতা, না নিয়ে কি করছো, এটা আরেকজন শেয়ার হোল্ডারের কাছে তুমি দিয়ে দিলা, যে আমার তো দুইটা থাকলে একটা নিতে পারতাম, আমি নিলাম না, আপনি এটার ব্যবহার করে নিতে পারবেন একটা, তার বিনিময়ে আমাকে 16.67 টাকা করে দিতে হবে, কিন্তু তার শেয়ার তার কাছেই আছে, কিন্তু তার শেয়ারের যে অধিকার মূল্যটা, সেই অধিকারটা বিক্রি করে দিচ্ছে। সেই হিসেবে সে এই এখানে 16 × 32, 33 সামথিং টাকা আসবে। এই দুটো যোগ করে দেখো, তার সম্পদের কিন্তু কোনো পরিবর্তন হয় নাই, অর্থাৎ সে আগে যেই টাকার মালিক ছিল সেই টাকারই মালিক আছে। তাহলে দুইটা সিচুয়েশনে কিন্তু টাকার কোনো পরিবর্তন আসে নাই। একটা কি, সে যদি তার রাইটটা ব্যবহার করে তাহলে তার সম্পদের কোনো পরিবর্তন আসবে না, আর যদি সে তার রাইটটা বিক্রি করে দেয় সেই ক্ষেত্রে তার সম্পদের কোনো পরিবর্তন আসবে না। সর্বশেষ যেটা হবে, যে সে যদি তার রাইটটা ব্যবহার না করে, হি ডাজ নট এক্সারসাইজ রাইট, প্রশ্ন করছে যে সে যদি তার রাইটটা ব্যবহার না করে তাহলে কি হবে। তাহলে একজন শেয়ার হোল্ডার, সে যদি তার রাইটটা ব্যবহারও না করে বা কারো কাছে বিক্রিও না করে, তাহলে সে লসের সম্মুখীন হবে। কারণ কি, কারণ হলো বাজারে যখন নতুন শেয়ার আসে তখন তো শেয়ারের দাম কমে যায়, তাকে কোনো না কোনো কাজ তো অবশ্যই করতে হবে, হয় শেয়ার নতুন শেয়ার নিতে হবে অথবা রাইটটা বিক্রি করে দিতে হবে। এই দুইটার কোনো কাজে যদি সে না করে তাহলে তার লসের সম্মুখীন হতে হবে। তাহলে দেখো, সে আগে মালিক ছিল 200 টাকার, পরে মালিক হয়েছে 167 টাকার। ঠিক আছে, এখানে কোনো কিছু যোগ বিয়োগ কেন হয় নাই, কারণ সে কিছুই করে নাই, সে রাইট নতুন শেয়ারও কেনে নাই, আবার রাইটও বিক্রি করে নাই, এই জন্য এই জিনিসটাই এখানে বসছে, দেখো একদম হুবহু তুলে দিছি। এইখানে কোনো কিছু যোগও হবে না, বিয়োগও হবে না, কারণ সে নতুন শেয়ারও নেয় নাই, আবার রাইটও বিক্রি করে নাই, অর্থাৎ এতটুকুই অঙ্ক শেষ। তাহলে সে 167 টাকা, তার মানে তার 33 টাকা এখানে লস হয়ে যেতেছে। বুঝতে পারছি? তাহলে এই হলো আমাদের ইম্প্যাক্ট। এই এই ম্যাথমেটিক্যাল ভাবেই দেখায়, তো আলাদা কমেন্ট দিতে হয় না, ম্যাথমেটিক্যাল ভাবে দেখাইলেই কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা কমপ্লিট, বাসায় আবার দেখবা, সমস্যা নেই, দেখে প্রবলেম হলে আমাকে বলবা, আমি বুঝাই দিব না আবার, বা ভিডিও তো আছেই। আমাদের 6 নাম্বার অঙ্কটা আমি বাসার কাজ দিছি, সলিউশন সহই দিব, সমস্যা নাই। তোমরা বুঝে মানে করবা, আগে নিজেরা ট্রাই করবা, যদি দেখতেছো পারতেছো না বা কোনো কিছু বুঝতেছো না, তখন আমাকে মেসেজ দিলেই হবে, আমি মেসেজে বলে দিব। ঠিক আছে, এখানে পুরোটা করা আছে। নেক্সট হচ্ছে লাস্ট অঙ্ক, 7 নাম্বার অঙ্ক। এটা হলো ভোটিং সিস্টেম। তো এখানে যাওয়ার আগে আমরা একটু সূত্রগুলা দেখে আসছি, যে আমাদের কয়েকটা সূত্র হলো।
তারপর আমরা ওইটাতে যাইতেছি, ওটা বেশিক্ষণ লাগবে না। আমরা একটু আবার ঘুরে আসি সূত্রের দিকে, দেখে আমাদের সবগুলো সূত্র কভার হয়েছে কিনা, যে কয়টা অঙ্ক দেওয়া হয়েছে। এই যে এই সূত্রটা ব্যবহার করছি, এটাও করছি, এটা কোনো জায়গায় আপাতত লাগে নাই, ঠিক আছে। তারপর এটা ব্যবহার করছি, অ্যামাউন্ট অফ নিউ ইনভেস্টমেন্ট, এই যে যেটা বাড়ির কাজ দিলাম আমি, ওটার মধ্যে এটা আছে। তারপরে এটা তো করছি। তারপর টোটাল নাম্বার অফ শেয়ার, এটাও ওই যে যেটা বাড়ির কাজ দিলাম ওইখানে আছে, একদম ইজি এগুলা। পিএক্স এর এটা ব্যবহার করছি, এটা ব্যবহার করছি, এটাও ব্যবহার করছি, তিনোটা ব্যবহার করছি আমরা পিএক্স এর। রাইট অন এর এটা ব্যবহার করছি, এটা করছি, এটাও করছি, ঠিক আছে। প্রাইস প্রাইস অফ রাইট টু বাই অন নিউ শেয়ার, একটা নতুন শেয়ার কিনতে গেলে রাইট রাইট কত, রাইটের মূল্য কত হবে সেটা, এই অঙ্কটাও আমি যেটা বাড়ির কাজ দিচ্ছি সেখানে পাবা। ছোট ছোট সূত্র মান বসাই দিলে বের হয়ে যাবে। এখন শুধু বাকি আছে, এই দেখো 13 মাত্র করছি না, 13টা মাত্র করছি, 13 মাত্র করছি, যে হি এক্সারসাইজ রাইট, হি সেলস ইজ রাইট, হি ডাজ নট এক্সারসাইজ রাইট, এটাও আমরা করে ফেলছি ইম্প্যাক্টেড। আমাদের শুধু বাকি রইল আর এই তিনটা সূত্র 10, 11, 12। 10, 11, 12 আমরা এখন শিখবো। 10, 11, 12 করলে আমাদের টোটাল যতগুলো সূত্র আছে সবগুলো সূত্র কভার হয়ে যাবে এই 7টা অঙ্ক দিয়ে। এখন তোমরা প্র্যাকটিসের জন্য বাসায় বইয়ের শেষে বোর্ড থাকে, ওইগুলো প্র্যাকটিস করতে, এখানে বোর্ডের অঙ্কই, ওইখান থেকে তোমরা আলাদা আলাদা বোর্ডের অঙ্কগুলো প্র্যাকটিস করতে পারো নিজেরা চাইলে। কারণ অঙ্ক যত বেশি করবা সূত্রগুলো তত মনে থাকবে বারবার করতে করতে। কারণ আসলে অ্যাকচুয়ালি 7টা অঙ্ক দিয়ে সূত্র মনে রাখা একটু টাফই হবে। জাস্ট শেখার জন্য 7টা অঙ্ক দেয়, কিন্তু তোমার প্র্যাকটিস করতে হবে বই থেকে, যে কোনো বই থেকে প্র্যাকটিস করো, বোর্ড কোশ্চেন বা উদাহরণ যেগুলো আছে সেগুলো প্র্যাকটিস করো। লাস্ট অঙ্ক আমরা আসি, দ্য শেয়ার হোল্ডার অফ জিপি মোবাইল কোম্পানি। এখন আমরা বোর্ডিং এর কাজ করবো, হ্যাঁ, অর্থাৎ একটা কোম্পানিতে কিভাবে ডিরেক্টর নির্বাচিত হয় বা সিলেকশন হয় সেগুলো আমরা একটু শিখবো, ঠিক আছে। তো এই সিলেকশনের পদ্ধতি হলো দুইটা, যে ইলেকশন দ্বারাই এখান থেকে দুই ভাবে ভোটাভুটি হয়, একটা হলো কিউমুলেটিভ সিস্টেম, একটা হলো মেজরিটি ভোটিং সিস্টেম। দুইটা মেথড, মেজরিটি ভোটিং সিস্টেম আর একটা হলো কিউমুলেটিভ ভোটিং সিস্টেম, ঠিক আছে। তো মেজরিটি সিস্টেম কি সেটা আমরা এই প্র্যাকটিক্যালি দেখাবো, তার আগে একটু প্রশ্নটা আমরা পড়ে নেই। দ্য শেয়ার হোল্ডার অফ দ্য জিপি মোবাইল কোম্পানি নিড টু ইলেক্ট 7 নিউ ডিরেক্টর। একটা কোম্পানিতে 7 জন ডিরেক্টর কি করবে, এখানে নিবে নতুন করে 7 জন ডিরেক্টর দরকার। দেয়ার আর 20 লাখ শেয়ার আউটস্ট্যান্ডিং, হাউ মেনি শেয়ার ডু ইউ নিড টু বি সার্টেন দ্যাট। অর্থাৎ এই কোম্পানিতে মোট শেয়ার আছে হচ্ছে 20 লাখ। এই 20 লাখ শেয়ার দ্বারা এই 7 জন ডিরেক্টর আছে, এদেরকে ভোটাভুটি করা হবে, মানে ইলেকশন বা নির্বাচিত করা হবে এই 20 লাখ শেয়ারের মাধ্যমে। আমাকে বলছে হাউ মেনি শেয়ার ডু ইউ নিড টু বি সার্টেন দ্যাট ইউ ক্যান ইলেক্ট অল ডিরেক্টর আন্ডার মেজরিটি ভোটিং সিস্টেম। বলছে মেজরিটি ভোটিং সিস্টেম ব্যবহার করে এই যে 7 জন ডিরেক্টরই তুমি যদি নিতে চাও তাহলে আমাকে মোট কতগুলো ভোট পড়তে হবে। আচ্ছা, যেমন আমরা আমরা নির্বাচনের সময় একটা দেখি আমরা, যে একটা কোন দল যদি মানে নির্বাচন করতে চায়, দুইটা দল যদি দাঁড়ায়, তাহলে আমরা ওইখানে একটা লিমিটেশন থাকে না, যে এত% ভোট অবশ্যই কাস্ট হইতে হবে, না হলে ভোটটা হবে না, নতুন করে আবার নির্বাচন ডাকা হবে। ঠিক একইভাবে এখানেও যে একটা নির্দিষ্ট পরিমাণ আছে, যে অ্যাটলিস্ট এতগুলো ভোট থাকতে হবে, না হলে এই নির্বাচনটা হবে না। এইরকম কাজটা এখানে করব। বলছি মেজরিটি ভোটিং সিস্টেমে 7 জন অল ডিরেক্টর, মানে 7 জন ডিরেক্টরই তুমি নির্বাচিত করতে চাইতেছো মেজরিটি ভোটিং সিস্টেমে, তাহলে মোট কয়টা ভোট তোমাকে, কয়টা শেয়ার তোমার লাগবে, মোট এখানকার সবগুলো কি প্রয়োগ করা লাগবে কিনা সেটা আমরা হিসাব করব। তো সূত্রটা হচ্ছে এরকম, আমাদের ডিরেক্টর লাগবে 7 জন আর শেয়ার আছে আমাদের 20 লাখ। তাহলে সূত্র একদম সহজ, এইটার অর্ধেক করে 1 যোগ করব, ঠিক আছে। মেজরিটি ভোটিং সিস্টেমে যদি সবগুলো ডিরেক্টর নির্বাচিত করতে হয় তাহলে আমাদের মোট শেয়ার থাকতে হবে বা শেয়ার প্রয়োগ করতে হবে 20 লাখ শেয়ারের মধ্যে 10 লাখ একটা শেয়ারের প্রয়োগ করতে হবে, ঠিক আছে। মেজরিটি ভোটিং সিস্টেমে একটা শেয়ার দিয়ে একটা ভোট দেওয়া যায়, একটার বেশি ভোট দেওয়া যায় না, একটা শেয়ার দিয়ে একটা ভোট দেওয়া যায়।
আর কিউমুলেটিভ ভোটিং সিস্টেমে একটা শেয়ার দিয়ে যতজন ডিরেক্টর দাঁড়াবে বা সিলেকশন হবে ততগুলো ভোট দেওয়া যায়। এই দুটোর মধ্যে পার্থক্যটা আবার বলি, মেজরিটি ভোটিং সিস্টেমে যতগুলো শেয়ার আছে ততগুলো শেয়ার দিয়ে একজনকে মানে একটা শেয়ার দিয়ে একটা ভোট দেওয়া যাবে মেজরিটি ভোটিং সিস্টেমে। এখানে 20 লাখ শেয়ার আছে, তাহলে 20 লাখ ভোট দেওয়া যাবে। আর কিউমুলেটিভ সিস্টেমটা কি? কিউমুলেটিভ সিস্টেম হচ্ছে যে একটা শেয়ার দিয়ে কোম্পানিতে যতজন ডিরেক্টর নেওয়া হবে ততগুলো ভোট দেওয়া যাবে। তাহলে একটা শেয়ার দিয়ে 7টা ভোট দেওয়া যাবে, যেহেতু এই অঙ্কের মধ্যে 7জন ডিরেক্টর নিবে, এই জন্য একটা শেয়ার দিয়ে 7টা ভোট দেওয়া যাবে। ঠিক আছে, তাহলে 2টা থাকলে 14টা দেওয়া যাবে, 3টা থাকলে 21টা দেওয়া যাবে, এরকম। এইটা হলো কিউমুলেটিভ ভোটিং সিস্টেমের রুলস। আর মেজরিটি ভোটিং সিস্টেমের রুলস হলে একটা শেয়ার দিয়ে একটা মাত্র ভোট দেওয়া যাবে। বুঝতে পারছো এই দুইটার মধ্যে পার্থক্য এতটুকু। তাহলে মেজরিটি ভোটিং সিস্টেমে 7জন ডিরেক্টর নির্বাচিত করতে হলে মিনিমাম কতগুলো শেয়ার প্রয়োগ করতে হবে সেটা বের করার সূত্র হচ্ছে শেয়ার আউটস্ট্যান্ডিং কয়টা শেয়ার আছে তার সাথে 50% + 1। এই দুইটাই আমাদের সূত্র অনুযায়ী 50 অর্ধেক করে, এই 1 হচ্ছে কারণ একটা বেশি শেয়ার হইতে হয়, 50 থেকে একটা বেশি হইতে হয়, এই জন্য 1 যোগ করতে হবে। 10 লাখ একটা শেয়ার লাগবে যদি 7জন ডিরেক্টরি মেজরিটি ভোটিং সিস্টেমে সিলেকশন করতে হয়। তারপরে বলছে ইউ ক্যান ইলেক্ট অ্যাটলিস্ট 1 ডিরেক্টর আন্ডার মেজরিটি ভোটিং সিস্টেম। ওই একই কথাই বলছে মেজরিটি ভোটিং সিস্টেমে। এখন আবার 7জনকে নিতে চাইতেছে না, এখন বলতেছে যে মিনিমাম একজনকে যদি নিতে হয় তাহলে মিনিমাম কয়টা শেয়ারের প্রয়োগ করতে হবে বা মোট কয়টা শেয়ার ব্যবহার করতে হবে। এই জন্য লিখছি আমরা শেয়ার রিকোয়ার্ড অ্যাটলিস্ট 1 ডিরেক্টর। একজন যদি নিতে চাই তাহলে সূত্রটা হলো কি, এই দুইটা সূত্র, এটা হলো সবাইকে নিতে চাইলে এটা মেজরিটি ভোটিং সিস্টেমে, আর কমপক্ষে একজনকে নিতে হলে সূত্রটা হয়ে যাবে আমার টোটাল শেয়ার কয়টা আছে তাকে ভাগ করতে হবে টোটাল ডিরেক্টর কয়জন তাকে দিয়ে, তারপরে +1 দিতে হবে। ঠিক আছে, তাহলে কমপক্ষে একজনকে নির্বাচিত করতে হলে মিনিমাম 2,85,715টা শেয়ার অবশ্যই থাকতে হবে একজনকে সিলেকশন করতে হবে। এই হলো মেজরিটি ভোটিং সিস্টেমের কাজ। নেক্সট আমরা শিখবো কিউমুলেটিভ ভোটিং সিস্টেম। হাউ মেনি টোটাল ভোট ক্যান বি কাস্ট। এটা কস্ট হবে না, কাস্ট হবে এটা। হ্যাঁ, মোট কতগুলো ভোট কাউন্ট করা হবে। ঠিক আছে, এই রিকোয়ারমেন্টটা মূলত কিউমুলেটিভ ভোটিং সিস্টেমেই হয়। এই অঙ্কটা মূলত 2টা অঙ্ক ছিল, 2টা অঙ্ক আমি এক জায়গায় করে ফেলছি। এক 2টা অঙ্ক সেমই ছিল, ওই একটাতে ছিল এই 2টা রিকোয়ারমেন্ট আর একটাতে ছিল এই 3টা রিকোয়ারমেন্ট। ঠিক আছে, তো একসাথে সব আসবে না, ওই আলাদা আলাদাই আসবে আসলে, অথবা এমন হইতে পারে মেজরিটির একটা দিল কিউমুলেটিভের একটা দিল। ঠিক আছে, আর যদি বড় অঙ্ক আসে তাহলে পুরাটা দিতে পারে। সর্বোচ্চ 3টা রিকোয়ারমেন্ট দিবে 10 মার্কের অঙ্ক আসলো, কারণ ফিনান্স রিলেটেড অঙ্ক গুলো অঙ্কর অ্যান্সার ছোট ছোট, মেনই হলো সূত্রটা পারতে হয় ফিনান্সের অঙ্ক, আর পারলে অনেক খুব কম সময়ের মধ্যে অ্যান্সার করা যায়। তাহলে মনে রাখবা যে যদি হাউ মেনি টোটাল ভোট ক্যান বি কাস্ট জানতে চাই তাহলে আমরা কিউমুলেটিভ ভোটিং সিস্টেমে সেটা দেখাবো। তাহলে ওই যে আমরা বলছিলাম যে কিউমুলেটিভ ভোটিং সিস্টেমে একটা শেয়ার দিয়ে যতগুলো ডিরেক্টর ইলেকশনে দাঁড়াবে বা নেওয়া হবে তার ততগুলো শেয়ার ভোট দেওয়া যাবে। তাহলে আমার মোট শেয়ার আছে 20 লাখ, 7জন দাঁড়াইছে, মোট 14 লাখ ভোট দেওয়া, 1,40,00,000 ভোট দেওয়া যাবে। 20 লাখ শেয়ারের দ্বারা মোট 1,40,00,000 ভোট দেওয়া যাবে। এটা হলো কিউমুলেটিভ ভোটিং সিস্টেমে। সর্বশেষ আসি আমরা নেক্সট হলো, আচ্ছা এখানে একটা জিনিস, আচ্ছা পরে দেখি। ঠিক আছে, এখানে +1 বাদ পড়ে গেছে। এই যে অঙ্ক এখানে করাইতে গিয়ে ভুলগুলো ধরা পড়তেছে, সমস্যা নাই, কারেকশন হইতেছে, কারেকশন ফাইলে আমি তোমাদের দিয়ে দিব। আচ্ছা, এখন যেটা দেখবো এটা লাস্ট, সেটা হলো কিউমুলেটিভ ভোটিং সিস্টেমে তখন তো জানতে চাইছে মোট কয়টা ভোট কাস্ট হবে। যদি 20 লাখ শেয়ারই প্রয়োগ করা হয় তাহলে মোট 1,40,00,000 ভোট কাস্ট হবে। ইউ ক্যান ইলেক্ট অ্যাট লিস্ট অন ডিরেক্টর আন্ডার কিউমুলেটিভ ভোটিং সিস্টেম। বলছে যে কমপক্ষে একজন ডিরেক্টর যদি নিতে হয় তাহলে কতগুলো শেয়ার লাগবে। ঠিক আছে, শেয়ার যে লাগবে এগুলো কিন্তু এই যে উপরেই বলে দিচ্ছে।
এই যে উপরে টাইটেল দিয়েছে, হাউ মেনি শেয়ার টু ইউ নিড টু বি সার্টেন, মানে কতগুলো শেয়ার প্রয়োজন এই মেথডে, মেজরিটি ভোটিং সিস্টেমে, কিউমুলেটিভ ভোটিং সিস্টেম। তাহলে কিউমুলেটিভ ভোটিং সিস্টেমে কতগুলো শেয়ার লাগবে সেটা বের করার সূত্র হলো ইডি। ইডি মানে হচ্ছে এক্সপেক্টেড ডিরেক্টর। এক্সপেক্টেড ডিরেক্টর, এই যে এটার মিনিং গুলো প্রথম পেজে দেওয়া আছে। ইডির মানে কি, টিডির মানে কি, এগুলো সবগুলোর মিনিং প্রথম পেজে সূত্রের নিচে দেওয়া আছে। এক্সপেক্টেড ডিরেক্টর মানে তুমি কয়জন নিতে চাইতেছো, প্রশ্নে কয়জন নিতে বলতেছে সেটা হলো এখানে বলবে। প্রশ্নে একজন নিতে বলতেছে, অ্যাটলিস্ট ওয়ান, এই জন্য ওয়ান বসছে। আউটস্ট্যান্ডিং শেয়ার ছিল 20 লাখ, 20 লাখ বসছে। টিডি মানে টোটাল ডিরেক্টর, টোটাল ডিরেক্টর বসলো। আর এই দুইটা সূত্র হিসেবে বসবে, এখানে ওয়ান, এখানে, ঠিক আছে। তাহলে এখানে আসতেছে 2,50,000 একটা শেয়ার। ঠিক একই প্রশ্নই একজনের জায়গায় এখন 4 জন বানায় দিচ্ছে। তখন বলছিল অ্যাটলিস্ট ওয়ান, এখন বলছে ইউ ক্যান ইলেক্ট 4 ডিরেক্টর আন্ডার কিউমুলেটিভ ভোটিং সিস্টেম। অর্থাৎ 7 জনের মধ্যে যদি 4 জনকে সিলেকশন করতে চায় বা নির্বাচিত করতে চায় তাহলে কয়টা ভোট লাগবে, ওই একই সূত্রই, তাহলে একের জায়গায় 4 বসবে। ইডি ইডি দেখালে চেঞ্জ হবে, আর কিছুই চেঞ্জ হবে না, সব ঠিক থাকবে। ইডি আগে ছিল 1 জন, এখন হয়ে যাবে 4 জন। আর বাকি যা যা আছে সবকিছু আগের মতোই বসে যাবে। আমাদের অ্যান্সার হলো 10 লাখ একটা শেয়ার। 10 লাখ একটা ভোট কাস্ট হলেই এই 3 জন সিলেকশন হবে। এর কম হলে 3 জনও সিলেকশন হবে না, আরো কুইমা আসবে, ঠিক আছে। আবার 2,50,000, ওয়ান যোগ হওয়ার কারণটা কি? হ্যাঁ ডাইরেক্টর 7 জন, টিডির হ্যাঁ সাথে যে 7 জন, ওয়ানটা, এটার মানে হ্যাঁ স্পেসিফিক কোনো কারণ আছে? না এটার কারণ নাই, ওরা সূত্রটা এইভাবে তৈরি করছে, হয়তো কারণ থাকতে পারে, হয়তো আমার জানা নাই। আসলে সবকিছু জানা পসিবল হয় না। তারপরে আমি যদি কখনো পাই যে কেন যোগ হয়েছে, এটা পরে আমি বলে দিব, ঠিক আছে। না এই বলে মুহূর্তে আমার জানা নাই, হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছি। কারণ তো অবশ্যই আছে যোগ করার, হয়তো আমি জানি না, এই জন্য বলতে পারতেছি না এখন, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের চ্যাপ্টার কমপ্লিট। তোমাদের ওই একটা কাজ দিলাম, আর এগুলো তো করবো, অবশ্যই করতে হবে এগুলো হাতে কলমে।